বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম তোমাদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য সংবিধানের কোশ্চেন নিয়ে। তো সংবিধান একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে সংবিধান নিয়ে একটা ম্যারাথন ক্লাস করিয়ে দেওয়ার জন্য। তো এই ভিডিওতে আমরা সংবিধানের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নের ম্যারাথন ক্লাস করিয়ে দিচ্ছি। তোমরা এক এক করে দেখে নাও এবং দেখো তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের বলে দিই। তো এই ভিডিওতে আমরা 50টি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে সংবিধানের কোশ্চেন সেটা ডিসকাস করে দেবো। তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করে যাবে, এখান থেকেই পড়বে। তো দেখো তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়ালস আমাদের চ্যানেলে এখন অ্যাভেলেবেল রয়েছে। প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থানের উপর এই বইটা, এবং আমরা যে সাধারণ জ্ঞানের তোমাদের ম্যারাথন ক্লাস যে মক টেস্টগুলো নিচ্ছিলাম সেটা এই বইটা থেকে। তো দুটো বই অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এই দুটো বই যারা কিনতে চাইছো বা যা পারচেস করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে রাখবে, কেউ কল করবে না, তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? চলো আমরা এক এক করে 50টা প্রশ্ন দেখে নেবো। প্রথম কোশ্চেন দেখো সংবিধান থেকে। প্রথম কোশ্চেন, লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি অধ্যক্ষ? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, অধ্যক্ষ। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার নাকি উপরাষ্ট্রপতি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, স্পিকার। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, রাজ্য বিধানসভার স্পিকারের কার্যকালের মেয়াদ কত? মানে কত বছর? 2 বছর, 4 বছর, 6 বছর নাকি 5 বছর? তো মনে রাখবে রাজ্য বিধানসভার স্পিকারের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? মানে কত বছর বয়সে তারা অবসর গ্রহণ করেন? 60 বছর, 62 বছর, 65 বছর নাকি 58 বছর? তো সঠিক উত্তর হয়ে যাবে তারা 62 বছর বয়সে অবসর গ্রহণ করেন। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত? মানে কতদিন? 6 বছর, 5 বছর, 2 বছর নাকি 1 বছর? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশান এ, 6 বছর। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে 0 আওয়ার, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন সময় থেকে শুরু করা হয়? কোন সময় থেকে শুরু হয়? দুপুর 12টা থেকে, দুপুর 1টা থেকে, দুপুর 2টো থেকে নাকি বিকেল 3টে থেকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা দুপুর 12টা থেকে 0 আওয়ার শুরু হয়ে থাকে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সংবিধান থেকে, মনে রাখবে 0 আওয়ার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক অধিকার রয়েছে? দেখো মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য দুটোই ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা জানছি যে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার জানতে চাইছি, কতগুলো রয়েছে? 5টা, 6টা, 7টা নাকি 8টা? তো মনে রাখবে সংবিধানে মৌলিক অধিকার যেটা রয়েছে সেটা হচ্ছে 6টা। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মানে কোন দেশের থেকে এটা নেওয়া হয়েছে? সোভিয়েত, দক্ষিণ আফ্রিকা, জার্মানি নাকি আয়ারল্যান্ড? তো এটা মনে রাখবে এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এইখানে আচ্ছা তোমাদের বলে রাখি যে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি যেটা তোমাদের 368 নম্বর ধারায় বলা রয়েছে, 368 নম্বর ধারায় পার্ট 20তে বা অংশ 20তে বলা আছে, ঠিক আছে? পার্ট 20তে সংবিধান সংশোধন সম্পর্কে বলা রয়েছে। এটাও মনে রাখবে, অনেক সময় কোশ্চেন চলে আসে যে সংবিধান সংশোধন কত নম্বর ধারায় বলা রয়েছে? 368 নম্বর ধারার অংশ 20 বা পার্ট 20তে বলা রয়েছে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সকলের সমান অধিকারের বিষয়টি রয়েছে? 15 নম্বর ধারা, 16 নম্বর, 17 নম্বর নাকি 18 নম্বর ধারায়? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা 16 নম্বর ধারায় বলা রয়েছে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, লোকসভার প্রথম স্পিকারের নাম কি? প্রথম স্পিকারের নাম জি.ভি. মাভালঙ্কার, এইচ.এন. কুঞ্জরু, বলিরাম ভকত নাকি সব্যসাচী সেন? তো সঠিক উত্তর হয়ে যাবে জি.ভি. মাভালঙ্কার। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান কয়টি পদ্ধতিতে সংশোধন করা হয়? 3টি, 3-এর অধিক, 1 নাকি 2? তো সঠিক উত্তর হয়ে যাবে 3টি পদ্ধতিতে সংবিধান সংশোধন করা হয়ে থাকে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর।
এবার যদি আমরা পদ্ধতিগুলো একটু জেনে নিই, দেখো প্রথম মনে রাখবে যে 3টি উপায়ে সংবিধান সংশোধন করা যেতে পারে। প্রথম হচ্ছে সংবিধানের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধন, দ্বিতীয় হচ্ছে সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন, এবং তৃতীয়ত হচ্ছে সংসদের একটি বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন এবং অন্তত অর্ধেক রাজ্য বিধানসভার অনুমোদন। তো এই 3টে পদ্ধতির দ্বারা সংবিধান সংশোধন করা যেতে পারে, মনে রাখবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতের সংবিধানের কোন সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো, যে সংবিধানের দ্বারা কোন সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? 40তম সংশোধনের দ্বারা, 41তম সংশোধনের দ্বারা, 42তম নাকি 40, 41, 43 নাকি 44? কোন সংশোধনের দ্বারা? তো এটা মনে রাখবে যে 44তম সংবিধান সংশোধন হয়েছিল, সেটার মাধ্যমে কি হয়, মৌলিক অধিকারটা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ভারতীয় নাগরিকের কোনো ভারতীয় নাগরিকের রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার? 25 বছর, 30 বছর, 35 বছর নাকি 40 বছর? তো মনে রাখবে রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের জনক বা সংবিধানের হৃদয় এবং আত্মা কাকে বলা হয়? এটা মনে রাখবে। সংবিধানের জনক কাকে বলা হয়? বি.আর. আম্বেদকর, আব্দুল গফর খান, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি নাকি লাল বাহাদুর শাস্ত্রী? তো এটা মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে বি.আর. আম্বেদকর। একে বলা হয় সংবিধানের হৃদয় এবং আত্মা বা সংবিধানের জনক যাকে বলা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পরবর্তী দেখো, লোকসভা ভেঙে দিতে পারেন কে? প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, ভারতের রাষ্ট্রপতি নাকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, লোকসভা ভেঙে দিতে পারে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখো, নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? মানে কোন দেশের সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতিটা? ব্রিটিশ, জাপান, আয়ারল্যান্ড নাকি ইউএস? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা নেওয়া হয়েছে, নির্দেশমূলক নীতিটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীতি ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? বলো, 40 নম্বর ধারা, 41 নম্বর ধারা, 43 নম্বর ধারা নাকি 44 নম্বর ধারা? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা বলা রয়েছে 44 নম্বর ধারায়। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নির্বাচন কমিশন সংবিধানের কততম ধারায় রয়েছে? দেখো নির্বাচন কমিশন সম্পর্কে বলা রয়েছে কত নম্বর ধারায়? ধারা 352, ধারা 324, ধারা 356 নাকি ধারা 360? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা বলা রয়েছে ধারা 324 নম্বর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 1 বছর, 2 বছর, 5 বছর নাকি 6 বছর? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 6 বছর। ঠিক আছে, এর সাথে মনে রাখবে যে বিধানসভা সদস্যদের কার্যকালের মেয়াদ, এখানে বলেছে বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ, তখন হয়ে যাবে 6 বছর। যদি বলতে তোমাকে বিধান সভা সদস্যদের কার্যকালের মেয়াদ, তখন হয়ে যেত 5 বছর। ঠিক আছে, দুটোই মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? 25 বছর, 30 বছর, 35 বছর নাকি 38 বছর? তো সঠিক উত্তর হয়ে যাবে, বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স 35 বছর, 30 বছর হতে হবে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এবং বিধানসভা সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর, এটাও মনে রাখবে। বিধানসভার সদস্য যদি হতে চায়, বিধান পরিষদে যেখানে জানতে চেয়েছে এগুলো গুলিয়ে ফেলো না কেউ। বিধান পরিষদের সদস্য যদি জানতে চায় তখন হবে 30 বছর, যদি বলে বিধানসভার সদস্য তার জন্য ন্যূনতম বয়স, তখন হয়ে যাবে 25 বছর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন? 14 নম্বর, 17 নম্বর, 18 নম্বর নাকি 29 নম্বর? তো সঠিক উত্তর হয়ে যাবে 18 নম্বর। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। নেক্সট বলছে যে কোন রাষ্ট্রপতি
কোন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন? অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল নাকি সাধারণ বিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অর্থ বিল এবং সংবিধান সংশোধন বিল। এই দুটো বিলে তোমার রাষ্ট্রপতি তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠনের কথা বলা রয়েছে বলো? 124, 148, 164 নাকি 216? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা বলা রয়েছে 124 নম্বর ধারায়। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে ফেডারেল ব্যবস্থা কোন দেশ থেকে গৃহীত? আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া নাকি কানাডা? তো সঠিক উত্তর হয়ে যাবে কানাডা। অপশান ডি। মানে কোনটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সংবিধানে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো প্রত্যেকটা যেগুলো করাচ্ছি কোশ্চেনগুলো, সেগুলো একটু ভালো করে তোমরা মুখস্থ করে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানে কটি মৌলিক অধিকার রয়েছে? ফান্ডামেন্টাল রাইটস কতগুলো রয়েছে? ফান্ডামেন্টাল অধিকার স্বীকৃত কতগুলো বলো? 6টা, 7টা, 8টা নাকি 9টা? তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস স্বীকৃত? তো সঠিক উত্তর হয়ে যাবে 6টি। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এবার 6টি কি কি সেগুলো আমরা একটু পড়ে নেবো ডিটেলসে। দেখো, মনে রাখবে যে সংবিধানে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস আমরা সম্পর্কে পড়বো এখানে। সংবিধানের অংশ 3 মানে 3 নম্বর অংশে ধারা 12 থেকে 35-এর অধীনে 6টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে। কি কি সেগুলো? দেখো, 14 থেকে 18 নম্বর ধারায় রয়েছে সাম্যের অধিকার। এটা একদম কিন্তু গুলে মুখস্থ করে নেবে, গুলে খেয়ে নেওয়ার মতো অবস্থা করবে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তোমাকে হয়তো দিয়ে দিল সাম্যের অধিকার 14 নম্বর থেকে 18, ধর্মীয় স্বাধীনতার অধিকার, এরকম যে কোনো একটা পড়তে পারে, মানে যেগুলো যে কোনো একটা পড়ে একদম পুরো মুখস্থ করে নেবে, ঠিক আছে? দেখো, তাহলে সংবিধানের অংশ 3 12 থেকে 35-এর অধীনে 6টি মৌলিক অধিকারকে প্রদান করা হয়েছে। ধারা 14 থেকে 18-এর মধ্যে রয়েছে সাম্যের অধিকার, 19 থেকে 22-এর মধ্যে রয়েছে স্বাধীনতার অধিকার, 23 থেকে 24-এর মধ্যে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, 25 থেকে 28-এর মধ্যে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 29 থেকে 30-এর মধ্যে রয়েছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার। দেখো 31টা নেই এখানে। তারপরে 32 থেকে 35-এর মধ্যে রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তাহলে কত থেকে কত নম্বর ধারায় কোন অধিকার সম্পর্কে বলা রয়েছে পড়ে নিলাম। এবার 31 নম্বরটা কোথায় গেছে? দেখো, 1900 এই কোশ্চেনটাও বারবার আসে ঘুরিয়ে ফিরিয়ে। একটু আগেই আমরা বললাম যে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি হয়েছে? সম্পত্তির অধিকার, যেটা সংবিধানের 31 নম্বর ধারায় ছিল, সেটাকে সরিয়ে এখন 300 কতে সেটাকে রাখা হয়েছে। সম্পত্তির অধিকারটাকে 31-এর ধারা 31-এ যেটা ছিল সেটাকে সরিয়ে এখন 300 ক বা 300 রেতে রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে মনে রাখবে এটাও। আমাদের একটু আগেই দেখো কোশ্চেনে বললাম যে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেটাকে কত নম্বর ধারায় রয়েছে, সেটা আগে 31 নম্বর ধারায় ছিল, সেটা এখন 300 কতে সেটাকে রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে কত নম্বর ধারায় কিসের অধিকার বা কোনটা সম্পর্কে বলা রয়েছে, এখান থেকে কিন্তু বারবার কোশ্চেন ঘুরিয়ে ফিরে আসে। একটা দুটো কোশ্চেন পেয়ে যাবে কমন, একদম মুখস্থ করে নেবে। চলো পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? দেখো, আগেরটা ছিল মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস, আর এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্য। কতগুলো রয়েছে? 10টা, 11টা, 12টা নাকি 6টা? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস দুটো ইম্পর্টেন্ট। তো বলো কতগুলো মৌলিক অধিকার মৌলিক কর্তব্য রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে মৌলিক কর্তব্য রয়েছে 11টি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকার, দেখো রাইটস টু প্রপার্টি মৌলিক অধিকার হিসেবে ছিল? 31 নম্বর ধারায়, 32 নম্বর ধারায়, 15 নম্বর ধারায় নাকি 19 নম্বর ধারায়? একটু আগে আমরা এক্সট্রা ডিটেলসে বললাম, প্রত্যেকের পারা উচিত। তাহলে কী হবে? এটা ছিল 31 নম্বর ধারায়। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো আমরা একটু ডিটেলসে তোমাদের বলে দিই যে সংবিধানের অংশ 3 পার্ট 3-তে 12 থেকে 35 নম্বরের অধীনে 6টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে এবং 1978 সালে একটু আগেই যেটা বললাম 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার, যেটা তোমার 31 নম্বর ধারায় ছিল, সেটাকে সরিয়ে 300 কতে এখন রাখা হয়েছে, ঠিক আছে? এটা একদম মুখস্থ করে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 23 থেকে 24 নম্বর ধারায় কোন মৌলিক অধিকারটি রয়েছে বর্ণিত হয়েছে বলো? একটু আগেই আমরা পড়লাম এক্সট্রা ডিটেলসে, কে পারে দেখি বলতে? 23 থেকে 24, শোষণের বিরুদ্ধে অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার নাকি কোনটি নয়? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কী হবে?
শোষণের বিরুদ্ধে অধিকার ছিল নাকি? 23 থেকে 24 নম্বরটা কি ছিল? শোষণের বিরুদ্ধে অধিকার। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী দেখো নেক্সট। 25 থেকে ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় কোন মৌলিক অধিকারটি বর্ণিত হয়েছে বলো এবার। 25 থেকে 28 নম্বরে কোনটা ছিল? তো 25 থেকে 28 নম্বরে ছিল ধর্মীয় স্বাধীনতার অধিকার। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী দেখো, ভারতীয় সংবিধানের 29 থেকে 30 নম্বর ধারায় কোন মৌলিক অধিকারটি বর্ণিত হয়েছে? এরকমভাবে কোশ্চেনগুলো পড়বে। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃতি ও শিক্ষার অধিকার। এটা বলা ছিল 29 নম্বর ধারাতে। পরবর্তী দেখো কি কোশ্চেন রয়েছে। ভারতের সার্বভৌমিকতা, একতা ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ হলো কোন আইন? রাষ্ট্রের একটি নির্দেশমূলক নীতি, একটি সংসদীয় আইন, একটি মৌলিক কর্তব্য নাকি সুপ্রিম কোর্টের একটি নির্দেশ? কি হবে বলো? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে একটা মৌলিক কর্তব্য। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সংসদের যৌথ অধিবেশন কে পরিচালনা করেন? ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যসভার সভাপতি নাকি লোকসভার অধ্যক্ষ? কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার অধ্যক্ষ। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনে নবম তফসিল সন্নিবেশিত হয়? প্রথম সংশোধন, তৃতীয় সংশোধন, দশম সংশোধন নাকি চতুর্দশ সংশোধন? সঠিক উত্তর হয়ে যাবে প্রথম সংশোধনে এটা হয়। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারবে? বলো। 355 নম্বর ধারা অনুসারে, 356 নম্বর ধারা অনুসারে, 359 নম্বর ধারা অনুসারে নাকি 360 নম্বর ধারা অনুসারে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা 355 নম্বর যে ধারা রয়েছে সেটা অনুসারে কেন্দ্র রাজ্যগুলোকে বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারবে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? 5 নম্বর ধারা, 226 নম্বর ধারা, 32 নম্বর ধারা নাকি 356 নম্বর ধারা? বলো। তো সঠিক উত্তর হয়ে যাবে 32 নম্বর ধারা অনুসারে একজন নাগরিক মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। পরবর্তী, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো দেখি কে পারে। ভারতীয় সংবিধান রচনা করতে মোট কত সময় লেগেছে? বলো। 2 বছর 10 মাস 17 দিন, 2 বছর 11 মাস 17 দিন, 2 বছর 10 মাস 18 দিন, 2 বছর 11 মাস 18 দিন। তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা মনে রাখবে যে সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, 1978 সালের যে 44তম সংবিধান সংশোধনীতে কত নম্বর ধারাকে বাদ দেওয়া হয়েছে? দেখো বলো। আমরা এক্সট্রা ডিটেলসেই বললাম, প্রত্যেকের পারা উচিত। 1978 সালে যে 44তম সংবিধান, তাহলে বুঝতেই পারছো যে একটা কোশ্চেন কত রকমভাবে ঘুরিয়ে ফিরে আসছে। যেগুলো তোমাদের এক্সট্রা ডিটেলসে আমি বলছি সেগুলো একদম তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে? বলো কে পারে। 44তম যে সংবিধান সংশোধনীতে কত নম্বর ধারাকে বাদ দেওয়া হয়েছে? ধারা 21, ধারা 22, ধারা 31 নাকি ধারা 32? তো একটু আগেই আমরা বললাম যে সম্পত্তির অধিকার যেটা ছিল সেটা 31 নম্বর ধারায় ছিল, সেটাকে বাদ দেওয়া হয়েছে। তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, বলো। আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে? বলো। আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে? 352, 356, 360 নাকি 370? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা বলা রয়েছে 360 নম্বর ধারাতে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে যদি আমরা দেখো, আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখে নাও কি রয়েছে। সংবিধানের এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে মনে হচ্ছে। সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস এর উল্লেখ রয়েছে? একটু আগেই পড়লাম আমরা, বলো কে পারে দেখি। 9টা, 10টা, 11টা নাকি 12টা? তো একটু আগে আমরা পড়লাম, এটা ছিল 11টা। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এখানে এক্সট্রা ডিটেলসে আমরা একটু ডিটেলসে পড়ে নেবো যে 1976 সালের 42তম সংশোধনী আইনে ভারতীয় সংবিধানে 10টি মৌলিক কর্তব্য যুক্ত হয়। এরপর 2022 সালের 86তম সংশোধনী আইনের তালিকায় 11তম মৌলিক কর্তব্যটা লিপিবদ্ধ করা হয়।
তাহলে অনেক সময় এটাও কোশ্চেন আসে যে 11তম মৌলিক কর্তব্যটা কত সালের তোমার সংশোধনীর মাধ্যমে কততম সংশোধনীর মাধ্যমে তোমার মৌলিক কর্তব্যে লিপিবদ্ধ করা হয়, তখন মনে রাখবে 86তম সংশোধনীর মাধ্যমে। এবং 1976 সালে শরণ সিং কমিটি মৌলিক কর্তব্য সুপারিশ করেছিল, যার প্রয়োজনীয়তা 1975 থেকে 77 সালের অভ্যন্তরীণ জরুরি অবস্থার সময় অনুভূত হয়েছিল। এবং বর্তমানে ভারতীয় সংবিধানে চতুর্থ ক বা পার্ট 4-এ 11টি মৌলিক কর্তব্যকে সংযুক্ত করা হয়েছে। এই 11টি মৌলিক কর্তব্যকে সংবিধানের 51 নম্বর ধারায় বা 51 লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে যেগুলো বললাম এক্সট্রা ডিটেলসে সব একদম কত নম্বর ধারায় কোনটা, কত সালে এবং কততম সংবিধানের সংশোধনীর মাধ্যমে করা হয়েছে সেগুলো সব কিন্তু মুখস্থ করতে হবে কষ্ট করে। সংবিধান থেকে যদি কোশ্চেন কমন আসতে মানে কমন পেতে যাও তাহলে এগুলো কিন্তু তোমাকে পড়ে যেতেই হবে, এগুলো একদম বেসিক। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় সংবিধানের কোন অংশে রয়েছে? অংশ 1, অংশ 2, অংশ 3 নাকি অংশ 4? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা বলা রয়েছে অংশ 3-এ। অংশ 3-এর 12 থেকে 35 নম্বর যে তোমার 12 থেকে 35 নম্বর অংশের মধ্যেই মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়গুলো বলা রয়েছে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। একটু আগে আমরা পড়লাম। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কততম সংবিধান সংশোধনী সংবিধান প্রস্তাবনা কততম সংবিধান প্রস্তাবনা সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়েছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 41তম, 42তম, 43তম নাকি 44তম? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা হয়েছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কত নম্বর ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে বলো? ধারা 17, ধারা 18, ধারা 19 নাকি ধারা 20? তো সঠিক উত্তর হয়ে যাবে ধারা 17তে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা রয়েছে। নেক্সট দেখো, কত নম্বর ধারাতে স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা রয়েছে বলো? 12 থেকে 35, 15 থেকে 18, 19 থেকে 22 নাকি 22 থেকে 26? তো সঠিক উত্তর হয়ে যাবে 19 থেকে 22 নম্বর ধারাতে বলা হয়েছিল স্বাধীনতার অধিকার। 19 থেকে 22 বলা ছিল স্বাধীনতার অধিকার এই ধারাতে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, ভারত সরকারের পার্লামেন্ট ব্যবস্থা কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে? তাহলে কোনটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এগুলো কিন্তু বারবার তোমাদের বলছি, খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করে যাবে। পার্লামেন্ট ব্যবস্থা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? ফ্রান্স, কানাডা, ব্রিটেন নাকি সুইডেন? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত অধিকার সমূহের মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয়? এগুলোর মধ্যে কোনটা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয়? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। তো সম্পত্তির অধিকার যেটা ছিল সেটা কিন্তু এখন মৌলিক অধিকারের মধ্যে নেই। অপশান তোমার সি হয়ে যাবে সঠিক উত্তর। সেটাকে এখন সরিয়ে 300, একটু আগেই বললাম আবারও বলছি, সেটাকে 300 ক বা 300 এতে রাখা হয়েছে 31 নম্বর ধারা থেকে সরিয়ে দিয়ে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোন বছর মৌলিক কর্তব্যের অংশটি সংবিধানে যোগ করা হয় বলো? 1976 সালে, 1978 সালে, 1974 সালে নাকি 2002 সালে? দেখো একটু আগে তোমাদের বললাম, এক্সট্রা ডিটেলসে বলছিলাম, তো দেখো কোশ্চেনও চলে এসছে, তাহলে বুঝতেই পারছো কীরকমভাবে পড়তে হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে 2002 সালে মৌলিক কর্তব্যের অংশটি সংবিধানে যোগ করা হয়। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সবার জন্য শিক্ষার অধিকার 6 থেকে 14 বছর বয়সে, এটা ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যে আনা হয় কবে? 1998 সালে, 2001 সালে, 2002 সালে নাকি 2004 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা আনা হয় 2002 সালে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা তার আগে দেখে নাও যে ধারা 21 ক বা 21 এতে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। তাহলে এটা কিন্তু মুখস্থ করে নেবে একদম। 2002 সালের 86তম যে সংবিধান সংশোধন হয়েছিল সেটার মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বাক স্বাধীনতা হলো এটি একটা কিসের অধিকার? এটা মৌলিক অধিকার, নীতিভিত্তিক অধিকার, রাজ্য বিধানসভা প্রণীত অধিকার নাকি কোনোটাই নয়? তো এটা হচ্ছে একটা মৌলিক অধিকার। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কার্যকরী ইচ্ছার প্রকাশ করা হয়েছে বলো?
40 নম্বর ধারা, 41 নম্বর ধারা, 42 নম্বর ধারা নাকি 43 নম্বর ধারাতে? তো সঠিক উত্তর হয়ে যাবে 40 নম্বর ধারায়। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন আমাদের আজকের ম্যারাথন ক্লাসে, ভারতীয় সংবিধানের কোন ধারায় সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলো, সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 41 নম্বর ধারায়, 42 নম্বর ধারায়, 43 নম্বর ধারায় নাকি 44 নম্বর ধারাতে? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা বলা রয়েছে 44 নম্বর ধারাতে। তো এই ছিল আজকের কোশ্চেন। বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। নেক্সট ক্লাসে আরও আমরা তোমাদের ম্যারাথন ক্লাসে নেক্সট আর একটা ম্যারাথন ক্লাস করে দেবো, সংবিধানে আরও 50টি কোশ্চেন ডিসকাস করে দেবো, ঠিক আছে? তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি বা চ্যানেলে নতুন তাদেরকে বলবো, এই চ্যানেলে কিন্তু রচনা ক্লাস, ইংরেজির ক্লাস, অঙ্কের ক্লাস, সাধারণ জ্ঞানের ক্লাস এবং তোমরা জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান এই টপিকের উপর ক্লাস পেয়ে যাবে এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, ম্যাথামেটিক্সের সলিউশন সহ করে দিয়েছি। তোমরা চাইলে চ্যানেলের প্লেলিস্টে সব পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো ফলো করতে পারো বা দেখতে পারো, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম টাইপ কোশ্চেন আছে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।